প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, রসায়ন সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। একাদশ শ্রেণীতে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আমাদের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে আবহাওয়া নীতি, কুন্ডের নীতি এবং পলির বর্জ্য নীতি। এই তিনটা নীতি নিয়ে আমরা আলোচনা করব। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করার সময় বা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে হয় তাহলে এই তিনটা নীতি আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এই তিনটা নীতির উপর পরীক্ষায় প্রায় সময়ই প্রশ্ন আসে। সুতরাং এই তিনটা নীতি খুবই ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে শুরু করি আজকের আমাদের অনলাইন ক্লাস। আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি আমি এর আগে বলছিলাম যে এই নীতিগুলো প্রয়োজন হচ্ছে আমরা যদি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখতে হয় অথবা করতে হয় তাহলে আমাদেরকে এই নীতিগুলো জানার প্রয়োজন আছে। তো সেই জন্য আগে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস কি সেটা সম্পর্কেও একটু ধারণা থাকতে হবে। ইলেকট্রন বিন্যাসটা কি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো তোমার বিভিন্ন শক্তি স্তরের মধ্যে আবার অনেকগুলো উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরগুলোতে কতগুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকে বা সজ্জিত থাকে। এই ইলেকট্রনের এই বিভিন্ন উপস্তরে সজ্জিত থাকাটাকে বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি? পরমাণুতে ইলেকট্রন সমূহ ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরস্থ নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভিন্ন অরবিটালে কতগুলো নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। ইলেকট্রনের এই সজ্জাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলা হয়। তাহলে এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে হয় তখন আমাদেরকে আবহাওয়া নীতি অবশ্যই জানতে হবে, অর্থাৎ আবহাওয়া নীতি অনুযায়ী আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আবহাওয়া একটা তোমার শব্দ যেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ বিল্ডিং আপ মানে হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে ওঠা, আস্তে আস্তে কি উপরের দিকে ওঠা। তো এটা হচ্ছে পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন সেই ইলেকট্রনগুলো বিভিন্ন উপশক্তি স্তরের অথবা অরবিটালের শক্তি উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় উপশক্তি স্তর অথবা অরবিটালে শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। তাহলে নীতিটা কি? আবহাওয়া নীতিটা হচ্ছে পরমাণুতে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় অরবিটালের শক্তির নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে প্রবেশ করবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর আরেকটু উচ্চ শক্তির, তারপর আরো উচ্চ শক্তির, এরপর আরো উচ্চ শক্তির, অর্থাৎ আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালের দিকে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে যে অরবিটালের শক্তি কম সে অরবিটালটি আগে পূর্ণ হবে, এরপর তার পরবর্তী শক্তির অরবিটালগুলো পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হচ্ছে আবহাওয়া নীতি। তাহলে আবহাওয়া নীতিটা কি? আবহাওয়া নীতি হচ্ছে পরমাণুতে বিভিন্ন অরবিটালে বা উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের সময় অরবিটালে শক্তির নিম্ন হতে উচ্চ ক্রমানুসারে প্রবেশ করবে। এখন অরবিটালের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করবে, তাহলে আমাদেরকে অবশ্যই অরবিটালের শক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা আমরা এর আগে ক্লাসও আলোচনার মধ্যে এগুলো কিছুটা এসেছে, তবু আমরা এখন আরো আলোচনা করব। তাহলে অরবিটালের শক্তি, দুইটা অরবিটালের মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটাতে শক্তি কম আর যেটা শক্তি বেশি সেটাতে প্রবেশ করবে, সেই জন্য আমাদের অরবিটালের শক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন দুটি অরবিটালের মধ্যে যার n+l এর মান বেশি, এখানে nটা কি? nটা নিচে তোমাদের ধারণা আছে, nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা।
তাহলে দুটি অরবিটালের মধ্যে যার n প্লাস l এর মান বেশি, অর্থাৎ যার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহগ কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান বেশি তার শক্তি বেশি হবে, আর যার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান কম হবে তার শক্তি কম হবে। এটা হচ্ছে শক্তি বের করার প্রথম পদক্ষেপ। যেমন আমরা এখানে দুইটা অরবিটাল ধরো 5s এবং 4d, এই দুইটা অরবিটালের মধ্যে 4d অরবিটালের শক্তি বেশি, 5s অরবিটালের শক্তি হচ্ছে কম। 5s এবং 4d দুইটার মধ্যে 4d অরবিটালের শক্তি হচ্ছে বেশি আর 5s অরবিটালের শক্তি কম। কারণ কি? কারণ হচ্ছে এই দুটো অরবিটালে আমরা যদি n প্লাস l এর মান বাহির করি তাহলে আমরা বের করতে পারবো। যেমন 5s এর জন্য n প্লাস l ইকুয়াল টু 5 প্লাস 0, 5s এর জন্য n প্লাস l ইকুয়াল টু 5, কারণ হচ্ছে এখানে 5 যেহেতু আছে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 5, আর s অরবিটাল যেহেতু s উপস্তরের জন্য l এর মান হচ্ছে 0, তাহলে 5s এর জন্য n প্লাস l ইকুয়াল টু 5 প্লাস 0, সুতরাং হচ্ছে 5। আর আমরা যদি 4d এর কথা চিন্তা করি, 4d যেহেতু, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 4, আর d উপস্তরের জন্য n এর মান হচ্ছে কত? 2। তাহলে এখানে n প্লাস l ইকুয়াল হচ্ছে 4 প্লাস 2 সমান 6। তাহলে 5s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5, আর 4d এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 6। সুতরাং 5s এর জন্য যেহেতু n প্লাস l এর মান কম, সুতরাং 5s এর শক্তি কম, 4d এর শক্তি বেশি। সেই জন্য ইলেকট্রন আগে 5s এ প্রবেশ করবে, তারপরে 4d তে প্রবেশ করবে। এখন দুটি অরবিটালের যদি n প্লাস l এর মান সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে যে অরবিটালে n এর মান কম তার শক্তি কম হবে। অনেক সময় দেখা যাবে যে দুইটা অরবিটালের n প্লাস l এর মান যদি তুমি বের করো তাহলে যোগফলটা সমান হয়ে যায়। তো তখন যেই অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, অর্থাৎ n এর মান কম, সেই অরবিটালের শক্তি হবে কম। তা আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন 5s এবং 4p, এখানে দুইটা অরবিটাল, একটা হচ্ছে 5s অরবিটাল আর একটা হচ্ছে 4p অরবিটাল। এই দুইটা অরবিটালের মধ্যে 5s অরবিটালের শক্তি বেশি, 4p অরবিটালের শক্তি হচ্ছে কি? কম। 5s এর শক্তি বেশি, 4p এর শক্তি কম। এটার কারণ যদি আমরা দেখি, 5s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5 প্লাস 0 সমান 5, আর 4p এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, আর p উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। তাহলে n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 1 সমান 5। তো দুইটার যোগফলই সমান 5। সুতরাং এই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু 4p এর জন্য কম, 5p এর জন্য, 5s এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 5, আর 4p এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। অতএব যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4p এর জন্য কম, সেই জন্য 4p এর শক্তি কম। এই কারণে ইলেকট্রন আগে 4p তে প্রবেশ করবে, এরপরে 5p তে প্রবেশ করবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? দুইটা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারি, করে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে অথবা কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে সেটা বের করতে পারি। এছাড়াও আমি এর আগের ক্লাসে তোমাদেরকে একটা নিয়ম দেখাইছিলাম, তো সেটা আজকে আবার দেখাচ্ছি কিভাবে তুমি বের করবে। এখানে দেখো, আমি 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s এগুলোকে সিরিয়ালি উপরের দিকে লিখতেছি। তাহলে প্রথমে কি লিখলাম? 1s, তারপরে লিখলাম 2s, এরপরে 3s, এরপরে 4s, 5s, 6s, 7s, অর্থাৎ আস্তে উপরের দিকে লিখলাম। এরপরে লিখলাম 2p, 3p, 4p, 5p, 6p। যেহেতু 1p অরবিটালের কোনো অস্তিত্ব নেই, এটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, 1p অরবিটাল নেই, সেজন্য 1p আর লেখার দরকার নেই। 2s অরবিটাল বরাবর বা একটু হালকা উপরে 2p লিখবা, এরপরে 3p, 4p, 5p, 6p লিখলাম। তারপরে যেহেতু 1d এবং 2d অরবিটাল নাই, সেজন্য ওগুলো লেখার দরকার নাই। এরপর হচ্ছে 3d থেকে শুরু, d উপস্তর হচ্ছে 3d থেকে শুরু। তাহলে 3d, 4d, 5d,
অর্থাৎ 3D-টা একটু 3P এর বরাবর বা হালকা উপরে লিখবা, আর 4D-টা 4P বরাবর, 5D-টা 5P বরাবর বা একটু উপরে লিখলাম। এরপরে 4F অরবিটাল লিখলাম আমরা। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে S অরবিটাল গুলো বা S উপস্তরগুলো আমি উপরের দিকে ছোট থেকে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তর, নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে লিখলাম। প্রথমে 1s হচ্ছে সবচেয়ে কম শক্তি, তারপর 2s, তারপর 3s, এভাবে লিখলাম। ঠিক একইভাবে পি উপস্তরগুলো আমি লিখলাম। যেহেতু 1P নাই সেজন্য 2P দিয়ে শুরু করলাম। 2P, 3P, 4P, 5P, 6P। এরপরে ডি উপস্তর লিখলাম, যেহেতু 1D এবং 2D নেই সেজন্য 3D থেকে শুরু করলাম। আবার সর্বশেষ 4F লিখলাম, যেহেতু 1F, 2F, 3F অরবিটাল বা উপস্তর নেই সেজন্য 4F দিয়ে শুরু। এইভাবে আমি যেভাবে লিখলাম এখানে, এভাবে লেখার পরে এখন দেখো ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে বা শক্তি কিভাবে উচ্চ শক্তির দিকে যাবে সেটা আমি দেখাবো। যে আমি এইভাবে যখন যেভাবে দেখাচ্ছি, রেখাটা যেভাবে টানতেছি তোমরা ওইভাবে টানবা। প্রথমে এইভাবে যাবে, তারপরে এটা একটু বাঁকা হয়ে আসবে, এরপরে এইভাবে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এটা আবার নিচের দিকে নিয়ে আসবা, তারপরে এই বরাবর যাবে। এরপরে আবার এটা ঘুরে এসে এই বরাবর যাবে, তারপরে এটা আবার ঘুরে আসবে, ঘুরে এসে এইভাবে যাবে, এই সোজাই বরাবর যাবে। এটা আবার ঘুরে আসবে, এসে এইটা এই বরাবর যাবে। আমি রেখাটা যেভাবে নিচ্ছি ইলেকট্রন ঠিক সেইভাবেই যাবে, কারণ অরবিটালের শক্তি আস্তে আস্তে ওই পথে উচ্চ দিকে যাচ্ছে এরকম। আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, এভাবে যাচ্ছে আমার রেখাটা। তীর চিহ্ন দিলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছ। এদিকে আসতেছে, আবার এদিকে উঠতেছে, এটা নামতেছে, এদিকে উঠতেছে, বাকিগুলো এরকম। তাহলে আস্তে আস্তে এইভাবে উপর দিকে যাচ্ছে। অর্থাৎ প্রথমে 1s অরবিটাল সবচেয়ে শক্তি কম, তারপরে 2s অরবিটাল, এরপরে 2p অরবিটাল, এরপরে 3s অরবিটাল, এরপরে 3p অরবিটাল, এরপরে 4s অরবিটাল, তারপরে 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। এইভাবেই ইলেকট্রন প্রবেশ করবে, কারণ এই পথে এই ক্রমানুসারে অরবিটালের শক্তি কি বাড়তেছে। তাহলে তুমি এই চিত্রটা যদি এইভাবে এঁকে তুমি যে কোনো অরবিটালের, দুটো অরবিটালের শক্তি বাই করতে পারবা এবং সেই অনুযায়ী তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তাহলে আমরা এখানে যে চিত্রটা আঁকলাম সেই চিত্র অনুযায়ী আমরা যদি অরবিটালগুলো শক্তি দেখাই তাহলে হবে এরকম। অর্থাৎ 1s থেকে 2s এর শক্তি বেশি, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, এরপর 4s, এরপর 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। মানে এই রেখাটা আমি যেভাবে টানছিলাম এখানে ঠিক সেইভাবে ইলেকট্রন আসছে। এখন তুমি এই ক্রমটা এখানে আমি এখানে যেটা লিখলাম এই ক্রমটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি বের করতে পারবে। তো ক্রমটা হয় তুমি n+l এর মান যোগ করে বের করতে পারো, অথবা এই চিত্র অনুযায়ী তুমি এই ক্রমটা বের করতে পারো, করে তারপরে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করবা। তো আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তাহলে স্ক্যান্ডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে প্রথম ইলেকট্রনটা কোথায় যাবে? প্রথম s অরবিটালে আমরা এর আগে বলছি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1s অরবিটালে দুইটা ইলেকট্রন যাবে, অর্থাৎ 1s2। এরপরে যাবে কোথায়? এইখানে যেভাবে এই সিরিয়াল অনুযায়ী নিবা। এরপরে যাবে 2s অরবিটালও সর্বোচ্চ দুটো থাকবে, তাহলে 2s2। এরপর আছে কত? 2p অরবিটাল। পি অরবিটাল হচ্ছে তিনটে, অর্থাৎ পি উপস্তরে তিনটে অরবিটাল থাকে, সেই জন্য একটাতে দুইটা করে, অর্থাৎ সর্বোচ্চ তিনটাতে 6টা থাকবে, সেই জন্য 2p6।
তাহলে আমাদের কয়টা হলো, 10টা হলো। তারপরে আছে 3s, তাহলে s অরবিটালে এখানে দুইটা থাকবে, তাহলে 3s2। এরপর আছে 3p, 3p তেও 6টা থাকবে, 3p6। তাহলে আমাদের আছে 21টা, এখন কয়টা হলো, 10, 12, 18টা হচ্ছে। এরপরে কত, 4s, 4s এ দুইটা, তাহলে 20টা। আর সর্বশেষ একটা ইলেকট্রন আছে, সেইটা 3d তে যাবে, 3d তে যেহেতু একটা ইলেকট্রন আছে, সেইটা 3d তে একটাই থাকবে। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। এটা এটা আমরা কিভাবে লিখলাম, এখানে আমি যে একটা ক্রম দেখাচ্ছি, এই ক্রম অনুযায়ী তুমি শুধু বসাই দিলে হবে। তো মনে রাখতে হবে s অরবিটালে দুইটা থাকে সর্বোচ্চ, p অরবিটালে 6টা থাকে, d অরবিটালে 10টা, f অরবিটালে 14টা থাকতে পারবে ইলেকট্রন সর্বোচ্চ। এইভাবে ইলেকট্রন সাজানোর পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে এখন আমরা যেভাবে লিখছি, এই 4s, এটা হচ্ছে 4টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এখানে 3টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3টা এখানে পিছনে চলে গেছে। তো আমাদের এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী আমরা একটু সাজাবো, অর্থাৎ 3dটাকে সামনে নিয়ে আসবো, 4sটাকে পিছনে নিয়ে যাবো। এই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2, এটা লিখলেও হবে প্রথমটা। তারপরও তুমি যদি আরেকটু সাজায় লিখতে চাও, নিয়ম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সাজায় লিখবো। তো 3d, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 যেগুলো, সেগুলো একসাথে লেখার জন্য আমি 3dটাকে সামনে নিয়ে আসছি, 4sটাকে পিছনে দিচ্ছি। এরপর আসো আর্সেনিক। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তো আমরা আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, যেহেতু 33টা আছে, আমরা তাও আগের মতো এই সিরিয়াল অনুযায়ী যাব। তাহলে 1s অরবিটালে দুইটা, 1s2, 2s2, তারপর আছে কত, 2p6, এরপর আছে 3s2, এরপর হচ্ছে 3p6, এরপর হচ্ছে 4s2, এরপর হচ্ছে 3d10। তাহলে কয়টা হলো, এখানে 10টা, 20টা, 30টা হয়েছে, কিন্তু আমাদের আছে কত, 33টা, 30টা হয়েছে। এরপর আছে কত, 4p, 3d এর পরে 4p, তাহলে 4p তে বাকি 3টা যাবে, সর্বশেষটা 3টা 4p তে যাবে। তাহলে এই নিয়ম অনুযায়ী তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে হবে। তাহলে এটাই হচ্ছে আবহাওয়া নীতি অনুযায়ী। তাহলে আমরা এখন যেটা লিখলাম, এরপরে এটাকে জাস্ট একটা কি করব, প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সাজায় লিখব, অর্থাৎ 4 প্রধান কোয়ান্টাম যেগুলো, সেগুলো একসাথে লিখবো, তাই 3dটাকে সামনে নিয়ে আসবো। এই 3 গুলো এক পাশে, আর 4 দুইটাকে এক পাশে, প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী জাস্ট সাজায় লিখলাম। তাহলে এই নিয়মে আমরা আবহাওয়া নিয়ম বা আবহাওয়া নীতি ব্যবহার করে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এভাবে করতে পারি। এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি, হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা কি দেখো, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একই হবে। কি বললো, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে, আর অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একই হবে। এখানে কয়েকটা কথা আছে, একটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল অযুগ্ম অবস্থায় থাকবে, আর স্পিন একই হবে। এই তিনটা কথা একটু খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটাল কোনগুলো, যে কোনো উপস্তরে, যেমন ধরো এস উপস্তরে আমরা জানি অরবিটাল হচ্ছে কি একটা, অর্থাৎ 1s উপস্তরে অরবিটাল একটাই থাকে, সেটা 1s অরবিটাল। হ্যাঁ, 2s উপস্তরে একটাই অরবিটাল থাকে, সেটা 2s অরবিটাল। 3s উপস্তরে একটাই অরবিটাল থাকে, সেটা হচ্ছে 3s অরবিটাল। তার মানে s উপস্তরে অরবিটাল সংখ্যা একটাই। সেই জন্য s উপস্তরে যেহেতু একাধিক ইলেকট্রন নেই, সেই জন্য s উপস্তরের ক্ষেত্রে হুন্ডের নীতি কি প্রযোজ্য নয়। কিন্তু ফি উপস্তরে যদি তুমি চিন্তা করো, ফি উপস্তরে অরবিটাল থাকে কয়টা, তিনটা। একটা হচ্ছে px, py, pz। যেমন 2p উপস্তর, 2p স্তরে তিনটে অরবিটাল থাকবে, একটা হচ্ছে 2px, একটা হচ্ছে 2py, একটা হচ্ছে 2pz। ঠিক একইভাবে
3p অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরের যে পি উপস্তরটা আছে সেটা হচ্ছে 3p। 3p উপস্তরও তিনটা অরবিটাল থাকবে, 3px, 3py, 3pz। তাহলে দ্বিতীয় প্রধান 2p উপস্তরে যে তিনটা অরবিটাল আছে, মানে 2px, 2py, 2pz, এই তিনটে কিন্তু শক্তি সমান, এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন। একইভাবে 3p উপস্তরে 3px, 3py, 3pz এই তিনটেও কি সমশক্তি সম্পন্ন, অর্থাৎ একই উপস্তরের পি অরবিটাল তিনটা সমশক্তি সম্পন্ন। ঠিক একইভাবে আমরা জানি ডি অরবিটাল হচ্ছে পাঁচটা, যে কোনো উপস্তরে ডি অরবিটাল পাঁচটা, একটা হচ্ছে ডিএক্স ওয়াই, ডিওয়াইজেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই পাঁচটা ডি অরবিটালও কি শক্তি সমান থাকে, অর্থাৎ যে কোনো উপস্তরের পাঁচটা ডি অরবিটাল একই শক্তি সম্পন্ন। আবার যে কোনো উপস্তরের সাতটা এফ অরবিটাল সাতটা থাকে, সাতটা এফ অরবিটাল একই শক্তি সম্পন্ন। তাহলে এটা হচ্ছে সমশক্তি, অর্থাৎ একই উপশক্তি স্তরের পি অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন, আবার একই উপশক্তি স্তরের ডি অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন, এফ অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন একই উপস্তরে। সেই জন্য এই পি, ডি এবং এফ এই অরবিটাল গুলোর জন্য হুন্ডের নীতি প্রয়োগ করা যায়, কিন্তু এস অরবিটাল যেহেতু একটাই থাকে একটা উপস্তরে, সেজন্য এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। যেমন এখানে আমি দেখলাম, এটা আমি শুধু px, py, pz এই তিনটে লিখলাম, এটা দ্বারা তুমি যদি এটা দ্বিতীয় উপস্তর তাহলে 2px হবে, 2py, 2pz, যদি তৃতীয় হয় 3px, 3py, 3pz, অর্থাৎ এই তিনটা পি অরবিটাল একই শক্তি সম্পন্ন, এই জন্য এদেরকে সমশক্তি সম্পন্ন অরবিটাল বলে। ঠিক একইভাবে ডি অরবিটাল যে কোনো উপস্তরে পাঁচটা থাকে, এটা ছোট হাতে ডি হবে, যে কোনো উপস্তরে ডি অরবিটাল কয়টা থাকে? পাঁচটা থাকে। সে পাঁচটা ডি অরবিটালও সমশক্তি সম্পন্ন, এই জন্য এই পাঁচটাকে আমরা সমশক্তি সম্পন্ন। এরকম সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন ইলেকট্রন গুলো কি করবে? এমন ভাবে প্রবেশ করবে অযুগ্ম অবস্থায়, অযুগ্ম মানে কি বেজোড় অবস্থায় থাকবে, আর তাদের স্পিন একই হবে, স্পিনও একই হবে। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন ধরো পি অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, পি অরবিটাল অথবা পি উপস্তরে একটা ইলেকট্রন থাকলে সেটা, এখানে তিনটে পি অরবিটাল আছে তো সেটা পি এক্স এ যাবে, এরকম একটা থাকবে, এই যে এখানে আমি একটা লিখলাম, একটা হবে। আর যদি পি উপস্তরে বা পি অরবিটাল দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেটা কিরকম থাকবে? এখানে বলছে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকে, অযুগ্ম মানে বিজোড় অবস্থায় থাকবে। এখন আমি দুইটা ইলেকট্রনকে এখানে দুইটাও দিতে পারি, যেহেতু একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা থাকতে পারে, এখানেও দুইটা দিতে পারি, কিন্তু এখানে দুইটা দেওয়া যাবে না, কারণ দুইটা দিলে তো অযুগ্ম থাকবে না, একটা একটা দিতে হবে, এখানে একটা এখানে একটা, তাহলে সর্বোচ্চ অযুগ্ম, দুইটা অযুগ্ম অবস্থায় আছে। এরপরে যদি পি উপস্তরে বা পি অরবিটালে তিনটে ইলেকট্রন থাকে তাহলে তারা কিরকম থাকবে? তারা এই তিনটাতে তিনটে একটা একটা করে থাকবে, কারণ একটাতে দুইটা দিলে আরেকটাতে একটা দিলে অযুগ্ম একটা হবে, কিন্তু আমাদেরকে বলছে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে। তাহলে দেখো, এই তিনটাতে তিনটা যদি দাও তাহলে সর্বোচ্চ অযুগ্ম হবে। আর বলছে কি স্পিন একই দিকে, দেখো এই অযুগ্ম ইলেকট্রন গুলো স্পিন একই দিকে, এটার স্পিন উপরের দিকে, এখানেও স্পিন উপরের দিকে, আর এই তিনটার স্পিন উপরের দিকে, এটারও উপরের দিকে, এটারও উপরের দিকে, এটারও স্পিন, এই যে আমি এখানে স্পিন এরকম দেওয়ার মানে হচ্ছে স্পিন উপরের দিকে, ঠিক আছে? তাহলে এই সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে এবং অযুগ্ম ইলেকট্রন গুলো স্পিনও একই দিকে হবে। এবার ধরো পি অরবিটালে যদি চারটে ইলেকট্রন থাকে তাহলে তারা কেমন হবে? চারটে হলে প্রথমে তিনটাতে একটা একটা করে দিতে হবে, আর চতুর্থটা আবার এসে প্রথমটার সাথে জোড় বাঁধবে। তাহলে প্রথম যে তিনটা তাদের স্পিন হচ্ছে একই দিকে উপরের দিকে, যেমন এই প্রথমটাও উপরের দিকে, দ্বিতীয়টা উপরের দিকে, তৃতীয়টা উপরের দিকে, আর এখানে চতুর্থটা আসছে নিচের দিকে। তাহলে চারটে ইলেকট্রন যদি থাকে একটা একটা তিনটাতে যাবে, আর চতুর্থটা এসে প্রথমটার সাথে জোড় বাঁধবে। যদি পাঁচটা থাকে তাহলে এভাবে থাকবে, দুইটাতে দুইটা করে আর একটাতে একটা, তার মধ্যে একই অরবিটালে যখন দুইটা ইলেকট্রন দিয়ে দেয় তখন তাদের স্পিন কি হয়? বিপরীত দিকে, অর্থাৎ একটা উপরের দিকে হলে একটা নিচের দিকে, এখানে একটা উপরের দিকে একটা নিচের দিকে, ঠিক দ্বিতীয়টা তো একটা উপরের দিকে একটা নিচের দিকে আছে। তাহলে এইভাবে আমরা পি অরবিটালের ইলেকট্রন এই এই পদ্ধতিতেই হুন্ডের নিয়ম অনুযায়ী প্রবেশ করবে। এখন আসো যদি ডি অরবিটালের কথা আমরা চিন্তা করি,
ডি অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, আমরা জানি ডি অরবিটাল হচ্ছে 5টা, যে কোনো স্তরে ডি অরবিটাল 5টা থেকে 5টা ডি অরবিটাল, সরি। তো 5টা ডি অরবিটাল যদি মধ্যে যদি দুইটা থাকলে কিভাবে রাখবো আমরা? আমরা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় রাখবো। হুন্ডের নীতি বলছে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় রাখতে হবে। তো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় রাখতে হলে দুইটাতে দুইটা দিলেই সর্বোচ্চ অযুগ্ম থাকবে। দুটোটা যদি একটা দিয়ে দিও তাহলে তো আর অযুগ্ম থাকবে না। সুতরাং দুইটাতে দুইটা দিব। আর অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিনও একই দিকে, তাহলে দুটোটার স্পিন এই দেখো উপরের দিকে এরকম হবে। যদি ডি অরবিটালে 4টা থাকে, এখানে 5টা ডি অরবিটাল আছে, এখন আমরা 4টে ইলেকট্রন আমরা কিভাবে দিব? হুন্ডের নিয়ম অনুযায়ী একটাতে দুইটা আরেকটাতে দুইটা, অর্থাৎ দুইটা দুইটা দেওয়া যাবে না, অথবা একটাতে দুইটা দিয়ে আর বাকি দুইটাতে একটা একটাও দেওয়া যাবে না, কারণ তাহলেও সর্বোচ্চ অযুগ্ম হবে না। তো সর্বোচ্চ অযুগ্ম কয়টা হবে? আমরা যদি 4টাতে 4টে দিয়ে দিই তাহলেই সর্বোচ্চ অযুগ্ম হবে এবং তাদের স্পিনও একই রকম হবে। তাহলে 4টা থাকলে এই দেখো 4টাতে 4টা থাকবে এবং স্পিন সবগুলোর উপরের দিকে। 5টা থাকলে, তাহলে 5টা থাকলে সর্বোচ্চ অযুগ্ম করতে হলে তুমি চিন্তা করো কি করবা? সর্বোচ্চ বেজোড় করতে হলে 5টাতে 5টা দিতে হবে, তাহলে 500টাই বেজোড় থাকবে। ঠিক আছে? তুমি যদি একটাতে দুইটা দিয়ে আর বাকি তিনটাতে একটা একটা দাও, তাহলে তো বেজোড় তিনটাই থাকবে। আমাদের করতে হবে কি, সর্বোচ্চ কয়টা বেজোড় রাখা যায় সেভাবে, অর্থাৎ সোজা কথা, প্রথমে প্রত্যেকটাতে একটা একটা ইলেকট্রন দিতে হবে। যতক্ষণ তোমার হাতে ইলেকট্রন থাকবে প্রত্যেকটাতে একটা একটা দিতেই হবে। আর যদি প্রত্যেকটাতে একটা করে দেওয়ার পরে আরো ইলেকট্রন থাকে, এর পরেরগুলো এসে কি জোর বাঁধবে। তাহলে আমরা প্রত্যেকটাতে একটা একটা দিলাম, 5টাতে 5টা এবং স্পিন একই দিকে। আর যদি ডি অরবিটালে 6টা থাকে তাহলে কি হবে দেখো। এখন আমার অরবিটাল আছে কয়টা? সমশক্তির সম্পন্ন অরবিটাল হচ্ছে 5টা, ইলেকট্রন আছে কি 6টা। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে প্রত্যেকটাতে একটা একটা দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে প্রত্যেকটাতে একটা একটা দিলে হবে 5টা, আর সেই 5টার স্পিন একই দিকে মানে উপরের দিকে হবে। আর ষষ্ঠ নাম্বার যেটা সেটা আবার প্রথম অরবিটালে এসে জোর বাঁধবে, এটাতে এরকম হবে। প্রথমে একটা একটা দেওয়া হবে, তারপর দ্বিতীয় ষষ্ঠ নাম্বারটা এটার সাথে এসে এই প্রথমটার সাথে এসে জোর বাঁধবে। ডি অরবিটালে যদি 8টা থাকে তাহলে আমার কাজ কি হবে? আমার কাজ হবে, যেহেতু আমাদের ডি অরবিটাল 5টাই আছে, প্রথমে প্রত্যেকটাতে একটা একটা দিব। তাহলে প্রত্যেকটাতে একটা একটা দিলে কয়টা হবে? 5টা। তো প্রথমে 5টা 5টাতে দিয়ে দিব, আরো 3টে থাকে যাবে 8টা থেকে, তাহলে বাকি 3টে এসে আবার এবার জোর বাঁধবে প্রথম তোমার 3টার সাথে। তাহলে এই 8টা ইলেকট্রন থাকলে ডি অরবিটাল তাদের বিন্যাস হবে এরকম। তাহলে এটাই হচ্ছে কি হুন্ডির নীতি। তাহলে হুন্ডির নীতি ব্যবহার করে আমরা এই মৌলের ইলেকট্রন বিন্যাসও করতে পারি এইভাবে। এখন হুন্ডির নীতি প্রয়োগ করে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি তোমাকে লিখতে বলে যে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডির নীতি প্রয়োগ দেখাও, তাহলে কিভাবে লিখবে? নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা, 1s অরবিটালে দুইটা থাকবে 1s2, তারপরে 2s2, 2s অরবিটালে দুইটা থাকবে 2s2, এরপরে আমাদের আসবে কত? পি অরবিটাল, 2p অরবিটাল। তো 2p অরবিটালে তিনটাতে তিনটা দিতে হবে, যেহেতু আমরা হুন্ডের নীতি অনুযায়ী তোমাকে ইলেকট্রন সাজাতে হবে, তাহলে সর্বোচ্চ অযুগ্ম করার জন্য তিনটাতে তিনটা দিতে হবে এবং স্পিন একই দিকে হতে হবে। তুমি যদি একটাতে দুইটা দাও আর একটাতে একটা দিয়ে দাও তাহলে হবে না, অথবা তিনোটার স্পিন যদি উপরের দিকে না দাও, একটা যদি নিচের দিকে দাও বা দুইটা নিচের দিকে দাও স্পিন, তাহলেও কিন্তু কি হবে? ভুল হবে। অর্থাৎ এইভাবে না দিয়ে এই এই ইলেকট্রনটার স্পিন যদি তুমি এরকম করে দাও নিচের দিকে, তাহলে কিন্তু হবে না। অযুগ্ম যেগুলো থাকবে সেগুলোর স্পিন সবগুলো কি হবে? উপরের দিকে হবে। এরপর আসো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি, অক্সিজেনের হচ্ছে 8, তাহলে আমাকে কি করতে হবে? 1s অরবিটালে দুইটা দিতে হবে মানে 1s2, এরপরে যাবে 2s অরবিটালে 2s2, তারপর আছে পি অরবিটাল। তো আমাদের 8টার মধ্যে 4টা চলে গেছে, আর আছে কয়টা? আরো 4টা আছে, কিন্তু পি অরবিটাল হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমাদের কাজ হলো প্রথমে 3টে পি অরবিটালে 3টে ইলেকট্রন দিয়ে দিব, তাহলে আরো একটা থাকে যাচ্ছে, সেটাকে এবার ওই প্রথম পি অরবিটালের সাথে জোড় বাঁধায় দিব। তাই প্রথমে 3টে পি অরবিটালে 3টে দিলাম, এটাতে একটা দেওয়া হলো, এটাতে একটা দেওয়া হলো, এটাতে একটা দেওয়া হলো, এবং প্রত্যেকটার স্পিন কোন দিকে? উপরের দিকে, এরকম উপরের দিকে স্পিন। আর চতুর্থ নাম্বার যেটা সেটা আবার প্রথমটার সাথে আসে জোড় বাঁধবে এবং সেটার স্পিন কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ স্পিন উল্টো দিকে এরকম। এইভাবে তুমি হুন্ডের নীতি প্রয়োগ করে এই
মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। এখন দেখো এই হুন্ডের নীতি প্রয়োগ করে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখি যে মৌলের ইলেকট্রন বিন্যাসে বিভিন্ন অরবিটালের মধ্যে কখনো দেখা যায় অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকে, কখনো বিজোড় ইলেকট্রন থাকে না, অথবা কখনো বিজোড় ইলেকট্রন থাকলেও বেশি থাকে। এটার উপর ভিত্তি করে মৌলগুলোকে বা মৌলগুলোর চৌম্বক ধর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি বললাম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে অযুগ্ম ইলেকট্রন আছে কিনা নাকি নেই, অথবা থাকলে কয়টা আছে, সেটার উপর ভিত্তি করে মৌলগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ মৌলের চৌম্বক ধর্ম তিন প্রকৃতির, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এবং তৃতীয় নম্বরটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কোনগুলো? প্যারাম্যাগনেটিক হচ্ছে তুমি যদি মৌলের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন থাকলেই তাদেরকে আমরা প্যারাম্যাগনেটিক বলি, অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন থাকলেই। কারণ অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন থাকলে ওই মৌলগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, সেই জন্য এদেরকে প্যারাম্যাগনেটিক বলা হয়। কারণ এই অযুগ্ম ইলেকট্রন, যেমন এখানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে অক্সিজেনে, নাইট্রোজেন আছে তিনটা অযুগ্ম, এই প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রন একটা একটা কি করে চুম্বকত্ব সৃষ্টি করে। সেই কারণে তারা চুম্বক ক্ষেত্রের প্রভাবে তোমার আকর্ষিত বা বিকর্ষিত হয়, এই জন্য এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক হচ্ছে তুমি ইলেকট্রন বিন্যাস করার ফলে যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি সেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে সেই মৌলগুলোই চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপর কোনো প্রভাব থাকে না, এদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলা হয়। আর কিছু আছে ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিকটা অনেকটা প্যারাম্যাগনেটিক, তবে ফেরোম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিকের পার্থক্য হচ্ছে প্যারাম্যাগনেটিকে অযুগ্ম ইলেকট্রন কম থাকবে, একটা থাকে বা দুটি থাকে, আর ফেরোম্যাগনেটিকে অযুগ্ম ইলেকট্রন বেশি থাকে, চারটা বা পাঁচটা এরকম। অর্থাৎ ফেরোম্যাগনেটিক গুলো বেশি চুম্বকত্ব ধর্ম কি করে প্রদর্শন করে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা বেশি প্রবলভাবে আকর্ষিত বা বিকর্ষিত। তাহলে আমরা আবার একটু দেখি প্যারাম্যাগনেটিক কোনগুলো। প্যারাম্যাগনেটিক হচ্ছে যেসব মৌল পরমাণু বা আয়ন ইলেকট্রন বিন্যাসে এক বা একাধিক বিজোড় ইলেকট্রন থাকে তাদেরকে প্যারাম্যাগনেটিক, অর্থাৎ তাদের প্রকৃতি হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন থাকে না তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক, অর্থাৎ সবগুলো ইলেকট্রন জোড় বেঁধে থাকলে তাদেরকে ডায়াম্যাগনেটিক বলা হয়। এবং যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাসে অধিক সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকবে তাদেরকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আচ্ছা, এই শব্দটা ফেরোম্যাগনেটিক হবে, এটা ফেরোম্যাগনেটিক হবে, আমি ওইখান থেকে কপি করতে গিয়ে তোমার চলে আসছে। এটা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক, যে সমস্ত মৌলের মধ্যে অধিক সংখ্যক কি থেকে বেজোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ বলে থাকি। এটা গেল হুন্ড নীতি। এরপরে আসো আমাদের যেটা, সেটা হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, পলির বর্জন নীতিটা হচ্ছে একটি পরমাণুতে, পলির বর্জন নীতি কি, একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। একই পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না, সর্বোচ্চ তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে, চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি। তাহলে কি বললাম, একই পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না বা একই হতে পারে না, সর্বোচ্চ তিনটা একরকম হবে, চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে, চতুর্থটার মান অবশ্যই ভিন্ন হবে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তো এটা আমরা যদি একটু দেখি, যেমন দেখো হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 1s2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, সুতরাং সেটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, অর্থাৎ দুইটি ইলেকট্রন আছে। তো এই দুইটি ইলেকট্রনের আমরা যদি চারটে কোয়ান্টাম সংখ্যার মান বাইর করি তাহলে আমরা পলির বর্জন নীতিটা দেখব, ব্যাখ্যা করতে পারবো বা বুঝতে পারবো। তাহলে দেখো প্রথম ইলেকট্রন যেটাকে আমরা E1 বলতেছি, সেই ইলেকট্রনটা কোথায় আছে
সেই ইলেকট্রনটা আছে 1s অরবিটালে আছে। তো 1s অরবিটালে যেহেতু আছে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 1 হবে। আর যেহেতু s অরবিটালে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0 হবে। s অরবিটালের জন্য আমরা জানি l এর মান 0। আর l এর মান 0 হলে সেটার m এর মান কত হবে? অবশ্যই 0 হবে, কারণ m সমান -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে এটার মানও 0 হবে। আর স্পিন প্রথমটা আমরা বলছি গুণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথম একই অরবিটালে যদি দুইটা থাকে প্রথমটার ক্ষেত্রে আমরা প্লাস লিখবো। এর আগের ক্লাসে আমি এটা আলোচনা করছিলাম। তাহলে s বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +12। তাহলে একটা প্রথম ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যা মান এরকম। এবার আসো দ্বিতীয় ইলেকট্রন, যেটাকে আমরা E2 বলবো। সেই ইলেকট্রনটা কোথায় আছে? 1s অরবিটালে আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান m হবে। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান এবার আর +12 হবে না, যেহেতু প্রথমটা ছিল উপরের দিকে, সেটা যদি প্লাস হয় হাফ হয়, এটা হচ্ছে নিচের দিকে, তাহলে এটা উল্টো হবে, -12 হবে। এটা মাইনাস। তাহলে দেখো হিলিয়ামের দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হয় না? সমান হয় না, 3টা সমান হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই 3টা মান কিন্তু সমান, কিন্তু চতুর্থ মানটা অবশ্যই কি ভিন্ন হয়ে গেছে, একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। এভাবে যে কোনো মৌলের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান পাবা না, সর্বোচ্চ 3টা সমান হতে পারে, চতুর্থটার মান অবশ্যই ভিন্ন হবে। এখন আমরা আরেকটা যদি দেখি, যেমন অক্সিজেনে 8টা ইলেকট্রন আছে, এটা একটু বড় বেশি আছে। আমরা যদি দেখি বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস এরকম অক্সিজেনের, তাহলে আমরা প্রথম ইলেকট্রন E1, সেটা কোথায় আছে? 1s অরবিটালে আছে। সেই জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0, আর গুণন কোয়ান্টাম সংখ্যার মান প্রথমটার জন্য আমরা +12 দিব। দ্বিতীয় ইলেকট্রনটাও 1s আছে, সেই জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0, আর গুণন কোয়ান্টাম সংখ্যা যেহেতু প্রথমটা উপরের দিকে ছিল স্পিন, এটা নিচের দিকে, সেজন্য -12। এখন আসলে 3 নম্বর ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন যেটা, সেটা কোথায় আছে? সেটা আছে এখানে 2s অরবিটাল। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 2 হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেহেতু s উপস্তরে 0 হবে, আর s যেহেতু l এর মান যেহেতু 0, m এর মান অবশ্যই 0। আর এটা যেহেতু 2s এর প্রথম ইলেকট্রন, সেজন্য এটা +12। এরপর আসো E4, চতুর্থ ইলেকট্রনটাও কোথায় আছে? 2s এ আছে, অর্থাৎ এই জায়গায় E আছে, সেজন্য এটা n এর মান 2, l এর মান 0, m এর মান 0। আর এইটার স্পিন আগেরটার বিপরীত, প্রথমটা উপরের দিকে ছিল, এটা নিচের দিকে ছিল, মানে 2s অরবিটাল, সেজন্য এটা -12। এখন আসো 5, পঞ্চম ইলেকট্রনটা আছে কোথায়? 2p অরবিটাল, এই জায়গায় আছে, সেই জন্য n এর মান 2, l এর মান যেহেতু p উপস্তরে, p উপস্তরের জন্য আমরা জানি কি l এর মান হচ্ছে 1, এটা p উপস্তরের জন্য l এর মান 1 হয়ে যাবে। এখন l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান -1, 0, +1, এই তিনটে হতে পারে। তা আমি এর আগের ক্লাসে বলছিলাম যে আমরা m এর মানগুলো মাইনাস দিয়ে শুরু করবো, অর্থাৎ প্রথমটার জন্য -1 লিখবো, তারপরেরটার জন্য 0, এরপরে +1 লিখবো। তো এটা হচ্ছে 2p এর প্রথম ইলেকট্রনটা, অর্থাৎ এই ইলেকট্রনটার কথা আমি বলতেছি এটা, সেই জন্য এটার ক্ষেত্রে আমরা কি -1 লিখবো। আর স্পিন সংখ্যা আমরা প্রথমে প্লাস দিয়ে শুরু করবো, অর্থাৎ +12। এরপরে ষষ্ঠ ইলেকট্রনটাও 2p তে আছে, ষষ্ঠ ইলেকট্রনটা হচ্ছে এইটা, অর্থাৎ প্রথমে একটা একটা দিতে হবে হুন্ডের নীতি অনুযায়ী, তার মানে ষষ্ঠ ইলেকট্রনটা হচ্ছে এইটা। ষষ্ঠ ইলেকট্রনটা এখানে যেটা গোল দাগ করলাম, এটাই ষষ্ঠ ইলেকট্রন। তাহলে এটা 2p তে আছে, সেই জন্য n এর মান 2, l এর মান যেহেতু p অরবিটাল আছে, l এর মান 1। আর দ্বিতীয়টার জন্য আমরা কত? 0 লিখবো। প্রথমটা -1 লিখছিলাম, দ্বিতীয়টা হচ্ছে 0। আর প্রথমটাও উপরের দিকে ছিল স্পিন, এটার স্পিন উপরের দিকে, এটার স্পিন উপরের দিকে, সুতরাং এটাও কি +12 হবে। এখন আসো 7, মানে সপ্তম ইলেকট্রনটা হচ্ছে এইটা, এটা সপ্তম ইলেকট্রন। তো এটা 2p তে আছে, এই জন্য n এর মান 2, l এর মান 1, আর m এর মান এবার হবে কত? +1। এটা হচ্ছে +1, প্রথমটা হচ্ছে -1, তারপর 0, তারপর +1। আর স্পিন এটাও আগের গুলোর মতোই উপরের দিকে, যেহেতু এটাও +12 হবে। এখন আছে অষ্টম ইলেকট্রন, এই অষ্টম ইলেকট্রনটা হচ্ছে এই ইলেকট্রনটা, আমি এখানে যে গোল দাগ করছি, এই ইলেকট্রনটা হচ্ছে অষ্টম ইলেকট্রন।
এটা কোথায় আছে, তাও কি আছে, 2p তেই আছে। তাহলে n এর মান 2, l এর মান 1। আর এখন দেখো এইটার জন্য আমরা কি করব, m এর মান কি লিখব, এইটা হচ্ছে 5 নাম্বার ইলেকট্রনটা যে অরবিটালে আছে, 8 নাম্বার ইলেকট্রনটাও একই অরবিটালে আছে। অর্থাৎ এই জায়গায় ছিল 5 নাম্বারটা এখানে আসছে, 8 নাম্বারটা এখানে আসছে। তাহলে 5 নাম্বারের জন্য আমরা কি লিখছিলাম, -1 লিখছিলাম। সুতরাং এই 8 নাম্বারের জন্য m এর মান কত, -1 হবে, -1। আর দেখো 5 নাম্বারটার স্পিন ছিল উপরের দিকে, আর এটার স্পিন তার বিপরীত দিকে, একই অরবিটালে স্পিন বিপরীত, সেই জন্য এটা হবে -1/2। এটার স্পিন হবে কি, -1/2। তাহলে এইভাবে অক্সিজেনের ইলেকট্রন কোড বিন্যাস আমরা, অর্থাৎ অক্সিজেনের 8টা ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম সংখ্যার আমরা মান বাইর করলাম। দেখো এখন তুমি যদি চিন্তা করো, যে কোনো 2টা ইলেকট্রন চিন্তা করো, তাদের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। অর্থাৎ 1 নম্বর ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান এর সাথে অন্য যে কোনো একটা ইলেকট্রন তুমি চিন্তা করো, মান কখনো কি সমান হবে না। 2 নম্বর ইলেকট্রনের সাথে 1 নম্বর 3টে সমান আছে, 4টা অবশ্যই ভিন্ন, এটা ভিন্ন। 3 নাম্বার ইলেকট্রন আর 1 নাম্বার ইলেকট্রন যদি চিন্তা করো, মান যেমন এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে +1/2, এখানে +1/2, অর্থাৎ এই এখানে 1 আর 2 আছে, ভিন্ন আছে। তাহলে এভাবে তুমি এই 8টা ইলেকট্রনের মধ্যে যে কোনো 2টা ইলেকট্রনের যদি 4টে কোয়ান্টাম সংখ্যার মান যদি তুমি চিন্তা করো, এখানে দেখো, তাহলে 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো 2টা ইলেকট্রনের জন্য কি পাবে না, সমান পাবে না। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তাহলে পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, সর্বোচ্চ 3টে সমান হতে পারে, চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। এই ছিল তোমার পলির বর্জন নীতি। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। এই 3টে নীতি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।